সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। এসো আমরা অনলাইন ক্লাস করি। আজকের বিষয় এই গুণগত রসায়নের পার্ট 10, 11, 12, টপিকস আহ্বাও নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তিনটি নীতি খুবই গুরুত্বপূর্ণ। আহ্বাও নীতি, পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন আগে নিম্ন শক্তির অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। লক্ষ্য, পটাশিয়াম পারমাণবিক সংখ্যা 19। এই পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি লেখো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। তোমরা জানো প্রথম কক্ষপথের জন্য 1s, দ্বিতীয় কক্ষপথের জন্য 2s এবং 2p, তৃতীয় কক্ষপথের জন্য 3s, 3p এবং 3d এবং চতুর্থ কক্ষপথের জন্য হয় 4s, 4p, 4d এবং 4f। তাহলে প্রথম কক্ষপথে 1s অর্থাৎ 1s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করতে হবে, অর্থাৎ s অরবিটালে আগে একটি ইলেকট্রন দাও। যদি আরও ইলেকট্রনের দরকার পড়ে, যেমন হাইড্রোজেনের জন্য একটি ইলেকট্রন দিলে হয়ে যায়, হিলিয়ামের জন্য 2টা ইলেকট্রন লাগে, যখন লিথিয়াম হবে তখন কিন্তু আবার দ্বিতীয় শক্তি স্তরে যেতে হবে। তো দ্বিতীয় শক্তি স্তরে যখন যাবা তখন কিন্তু আগে এস অরবিটালেই ইলেকট্রন প্রবেশ করাতে হবে, তারপরে পি অরবিটালে প্রবেশ করাতে হবে। কেন? এই 2s এবং 2p অরবিটালের মধ্যে 2s অরবিটালের শক্তি কম, আর কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি তা নির্ণয় করার সূত্র তোমাদের নিশ্চয় জানা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো n এর মান 2 প্লাস l এর মান 0, তাহলে কত হলো 2। আর 2p এর জন্য n এর মান হলো 2 প্লাস l এর মান তোমরা জানো 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1 p অরবিটালের জন্য, তাহলে কত হলো দেখো 3। তাহলে অবশ্যই 2s আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আহ্বাও নীতিতে বলা আছে আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে দেখো এভাবে যদি শক্তির ক্রম অনুসারে সাজায় তাহলে এই 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে এই 3 প্লাস l2 তোমরা জানো, s অরবিটালের জন্য l এর মান দেখো 0, p অরবিটালের জন্য l এর মান 1, d অরবিটালের জন্য l এর মান 2 এবং f অরবিটালের ক্ষেত্রে l এর মান হয় 3। যেহেতু আমরা d অরবিটালের হিসাব করছি সেহেতু d অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান অবশ্যই 2, তাহলে এই দুটো যোগ করলে কত হলো বলো? 5। তাহলে 3d অরবিটালের শক্তি পেয়ে গেলে 5। এখন 4s অরবিটালের জন্য চিন্তা করো। 4s অর্থাৎ এর n এর মান 4 প্লাস s এর জন্য দেখো l এর মান 0, তাহলে কত হলো দেখো 4 প্লাস 0, তাহলে হলো 4। তাহলে 3d এবং 4s এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু অনেক সময় তোমরা কিন্তু এটা লিখে ফেলো, পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করে আগে নিম্ন শক্তির অরবিটে ইলেকট্রন প্রবেশ করে। এ কথা বললে কিন্তু ভুল হবে। কেন? কারণ এই 3d এবং 4s এর মধ্যে অরবিট মানে কক্ষপথ, এটা কিন্তু তৃতীয় কক্ষপথ। দেখো 3 লেখা আছে এবং 4s এর ক্ষেত্রে n এর মান 4 লেখা আছে। তাহলে যদি কেউ লিখে ফেলো যে আগে নিম্ন শক্তির অরবিটে ইলেকট্রন প্রবেশ করে তারপরে উচ্চ শক্তির অরবিটে প্রবেশ করে, তাহলে কি সঠিক হবে? তাহলে সঠিক হবে না। কেন? কারণ দেখো 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করাবো না, আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করাবো। তাহলে এখন দেখো 4s আগে ইলেকট্রন প্রবেশ করাবো। এই পর্যন্ত অল টাইম দেখো 18টি ইলেকট্রন থাকে। 2 আর 2 4, 6 আর 10, 10 আর 2 12 আর 6 18। যেহেতু পটাশিয়াম 19, তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে, যেহেতু তৃতীয় কক্ষপথে আরও ইলেকট্রন ধরার মতো ব্যবস্থা রয়েছে এবং যেখানে ডি অরবিটাল সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে, অথচ ডি অরবিটাল ইলেকট্রন না দিয়ে আমরা 4s অরবিটালে দেখো একটি ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। কেন? এই 4s অরবিটালের শক্তির মান 4, কিন্তু 4s আর 3d এর মধ্যে যদি কক্ষপথের হিসাব করা হয় তাহলে 3d কিন্তু
আগের কক্ষপথ অর্থাৎ নিম্ন কক্ষপথ, ওর থেকে 4s কিন্তু একটা কক্ষপথ উপরে। তাহলে যদি কেউ বলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় আগে নিম্ন কক্ষপথ প্রবেশ করে ইলেকট্রন তারপর উচ্চ কক্ষপথে প্রবেশ করে, তাহলে এই কথা কিন্তু ভুল হবে। বলা হবে নিম্ন শক্তির অরবিটালে। অরবিটাল কিন্তু এক কথা নয়। তাহলে আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ 3D অরবিটালে না গিয়ে আগে 4s অরবিটালে ইলেকট্রন গিয়ে পূর্ণ করে নেবে, তারপরে 3D অরবিটালে আসবে। কারণ 3D এবং 4s এর মধ্যে 4s অরবিটালের শক্তি কম। এখন যদি পটাশিয়াম না হয়ে ক্যালসিয়াম 20 হয়ে যায়, তাহলে অবশ্যই কেমন হবে বলো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। তাহলে দেখো এই পর্যন্ত 18টি ইলেকট্রন, 3d তে একটা ইলেকট্রন যাবে না, 3d হয়ে যাবে। এবং 18 আর এসে সর্ব দুইটা ইলেকট্রন থাকবে, আমরা গত ক্লাসে শেষেও এসে সর্ব দুই ইলেকট্রন থাকে, দুই ইলেকট্রন পূরণ করার পর যদি ডি অরবিটাল পাই তাহলে ডি অরবিটালে দিতে হবে। এখন দুইটি ইলেকট্রন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো 18 2 অলরেডি 20 হয়ে গেছে। কিন্তু এখন যদি স্ক্যান্ডিয়াম করি 21, স্ক্যান্ডিয়াম Sc যার পারমাণবিক সংখ্যা কত বলো? 21, 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। দেখো অল টাইম এই পর্যন্ত 18টি, 18 আর এসে দুটি ইলেকট্রন দিয়ে দাও, আগে পূর্ণ করে আসতে হবে 4s অরবিটালে। 18 2 20 আর দেখো ডিতে আর একটা হলে 21 হয়। তাহলে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস কিন্তু এভাবে স্ক্যান্ডিয়াম 21-এর পরে যখন 22 আসবে তখন এখানে আরও একটা ইলেকট্রন হবে, D2 হবে। 23 যখন আসবে তখন আরও একটা ইলেকট্রন হবে, এভাবে সোয়ান চলতে থাকবে। অর্থাৎ কোন অরবিটালের শক্তি বেশি আর কোন অরবিটালের শক্তি কম তা না জানা থাকলে কখনোই কিন্তু আফবাও নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। আর আফবাও নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস না করলে ইলেকট্রন বিন্যাস করা কিন্তু সঠিক হবে না। এখন লক্ষ্য করি 4s আর 4p 4s 4p যদি হয় তাহলে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে? 4 + 0 সমান দেখো 4 আর 4 + p মানে 1, তাহলে দেখো 5। তাহলে আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে। 4p এবং 5s এই দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? 4 + p এর জন্য 1, তাহলে কত হলো দেখো 5। এবং 5s এর জন্য n এর মান 5, s এর মান 0, তাহলেও দেখো 5। তাহলে এক্ষেত্রে দেখো 4s এবং 5s এই দুটি অরবিটালের শক্তি সেম। তাহলে যদি দুটি অরবিটালের শক্তি সমান হয় তাহলে যে অরবিটালের n এর মান কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 5s এবং 4p এর মধ্যে আগে ইলেকট্রন কোনটিতে প্রবেশ করবে বলো? আগে অবশ্যই 4p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার এসো আমরা ক্রোমিয়াম এবং কপারের একটি ব্যতিক্রমী ঘটনা আছে সেটা সম্পর্কে একটু অবহিত হই। লক্ষ্য করো ক্রোমিয়াম প্রতীক Cr এর পারমাণবিক সংখ্যা হলো 24, 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। এই পর্যন্ত অল টাইম তোমরা জানো 18টি ইলেকট্রন থাকে। 18 আর এসে যখন দুটি ইলেকট্রন দেবা, কারণ আগে 4s অরবিটাল আগে ইলেকট্রন পূর্ণ করতে হয়, 18 2 20 আর এখানে 4 দিলেই দেখো 24টা ইলেকট্রন হয়ে যায়। কিন্তু এই ডি অরবিটাল যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে সে স্থিতিশীলতা অর্জন করে। এই কারণে তার স্থিতিশীলতা অর্জন করার জন্য 4s থেকে একটি ইলেকট্রন নিয়ে নিলে দেখো 4s এর সর্বোচ্চ দুটি ধরে এখন অর্ধপূর্ণ হয়ে এও স্থিতিশীল, এবং একটা ইলেকট্রন যখন ডিতে নিয়ে নেবে দেখো
5, তাহলে ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধরে, ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধরে, তাহলে 10-এর অর্ধেক দেখো 5, এবং এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে, তার অর্ধেক দেখো 1, তাহলে দেখো এরা অর্ধপূর্ণ হয়ে পূর্ণ স্থিতিশীলতা। দেখো এটাও কিন্তু তার স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন 4s অরবিটাল থেকে নিয়ে এসে স্থিতিশীলতা অর্জন করে। কপার 29, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। দেখো এই পর্যন্ত আছে অল টাইম 18টি, 18 আর 2 কত বলো 20, আর 9 হলে হয় 29। কিন্তু দেখো এখানেও সেম ঘটনা, ডিতে আর একটি ইলেকট্রন হলে 10টি হয়, আর 10টি ইলেকট্রন মানে ডি স্থিতিশীল, এবং এসে অর্ধপূর্ণ মানে এস স্থিতিশীল। তাহলে ঠিক এক্ষেত্রেও দেখো এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে ডি অরবিটাল, তাহলে ডিতে হয়ে যাবে কয়টি বলো 10টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আবহাওয়া নীতির মেন কথা কি বলো? আবহাওয়া নীতির মেন কথাটি হলো আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে পূর্ণ ইলেকট্রন বিন্যাসটি সম্পন্ন হবে। বিল্ডিং আপ এর মতো আগে নিচের বিল্ডিংগুলো গঠন করে পরবর্তীতে আস্তে আস্তে উপরের বিল্ডিংগুলো গঠন করা। এখন এসো আমরা এই হুন্ডির নীতি সম্পূর্ণ করি। হুন্ডের নীতি, তো হুন্ডের নীতিতে বলা আছে ইলেকট্রন যখন কোনো পরমাণুতে অবস্থান করে সর্বাধিক পরিমাণ বিজোড় আকারে থাকার চেষ্টা করে। যেহেতু একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, সেহেতু যতটা পারা যায় এরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করার জন্য। লক্ষ্য করো হাইড্রোজেন পরমাণুর জন্য এর ইলেকট্রন বিন্যাস কি বলো 1s1। এখন লক্ষ্য করো কেন্দ্রের নিউক্লিয়াসকে ঘিরেই কক্ষপথ, আর কক্ষপথের উপরেই থাকে উপকক্ষপথ অর্থাৎ অরবিটাল। এস অরবিটাল গোলাকার, এটা এই অরবিটালের সেন্টার। তো এই অরবিটাল ইলেকট্রন একটা ইলেকট্রন থাকলে সে এখানেই থাকবে, এবং এই এস অরবিটালে যখন হিলিয়াম হবে 1s2, তখন এই 1s মানে প্রথম কক্ষপথে যে এস অরবিটাল আছে সেই এস অরবিটালে যে আরও একটি ইলেকট্রন যাবে অর্থাৎ 2টি ইলেকট্রন হবে, এই ইলেকট্রন কখনো এর কাছাকাছি বসবে না, এরা সর্বোচ্চ সংখ্যক দূরত্ব অবস্থান করে থাকার চেষ্টা করবে। তাহলে এর থেকে সর্বোচ্চ দূরে হলে ঠিক এখানটাই হয় 180 ডিগ্রি করে, কারণ এদিক সরে গেলে আবার কাছে চলে যায়, এদিকে সরে আসলে এর কাছে চলে যায়। দেখো সর্বোচ্চ দূরত্ব অবস্থান করতে হলে ঠিক 180 ডিগ্রি বিপরীতেই তাকে বসতে হয়। তাহলে এই কথাটাই বলেছে এই হুন্ডের নীতি, অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বোচ্চ পরিমাণে দূরত্ব বজায় রেখে এবং বিজোড় আকারে থাকার চেষ্টা করে। এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন সবসময় একমুখী হয়, অর্থাৎ এখানে যে ইলেকট্রনটি ছিল একটা ইলেকট্রন যদি ডান পাকে আবর্তন করে তাহলে আর একটা ইলেকট্রন তখন সেটাকে বাম পাকে আবর্তন করতে থাকতে হয়। তাহলে দেখো হাইড্রোজেন 1s1 একে যদি হুন্ডের নিয়ম অনুযায়ী দেখায় তাহলে এই 1s1 মানে এসে শুধুমাত্র একটি ইলেকট্রন, এবং অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এর স্পিনটাকে হিলিয়াম 2, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2। তাহলে এক্ষেত্রে হুন্ডের নিয়মে দেখাতে হবে প্রথম ইলেকট্রনটি যে পাকে আবর্তন করে এবং দ্বিতীয় ইলেকট্রনটি তার বিপরীত পাকে আবর্তন করে, এবং যেহেতু প্রথম কক্ষপথে এস অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল নাই, সেহেতু পরবর্তী যে আর একটা ইলেকট্রন আসবে সেটা অবশ্যই এস অরবিটালেই দিতে হবে। লিথিয়াম 3,
1s2 2s1। তাহলে এক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়ার কথা হুন্ডের নিয়ম অনুযায়ী। প্রথম কক্ষপথে শুধু দুইটা ইলেকট্রন এবং এই ইলেকট্রনের স্পিন একে অপরের বিপরীতমুখী। এবং দ্বিতীয় কক্ষপথে দেখো 2s আছে, 2s অরবিটালের ইলেকট্রন একমুখী। আবার এটাকে ইচ্ছা করলে এভাবেও তোমরা করতে পারো। এটা দ্বারা বোঝালাম প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন এবং তার স্পিন বিপরীত, এবং যেহেতু দ্বিতীয় কক্ষপথ আরেকটু উপরে, তাহলে তোমরা ইচ্ছা করলে এখান থেকেও শুরু করতে পারো। তাহলে এখানে দুইটি প্রথমে একটা ইলেকট্রন দিলেই দেখো লিথিয়াম 3টি ইলেকট্রন হয়ে যায়। যখন এই লিথিয়ামের পরে অর্থাৎ লিথিয়ামের পরে বেরিলিয়াম 4 1s2 2s2 2s2, তাহলে দেখো বেরিলিয়াম হয়ে গেল। অর্থাৎ এসে আর একটা ইলেকট্রন আসতে হবে। তাহলে এসে আর একটা ইলেকট্রন দিয়ে দাও এবং তার স্পিন বিপরীতমুখী করে দাও। যখন বোরন হবে, বোরন 5 1s2 2s2 2p1। তাহলে দেখো 1s2 এর জন্য 2s2 এর জন্য 2p1, এবং তোমরা জানো এই দ্বিতীয় কক্ষপথেই পির জন্য আরো 3টি ঘরের ব্যবস্থা করা আছে, px py pz। তাহলে এখানে থাকবে। এবার বোরনের পরে যখন কার্বন আসবে তখন পিতে দুইটা ইলেকট্রন আসবে, আর পিতে যখন দুইটা ইলেকট্রন আসবে যত কার্বনের ক্ষেত্রে, তখন আর একটা ইলেকট্রন এখানে দিতে হবে। যদি নাইট্রোজেন হয় তাহলে আরও একটা ইলেকট্রন এখানে দিতে হবে। আচ্ছা, এবার যখন আরও একটা ইলেকট্রন আসবে এখানে দিতে হবে, আরও একটা ইলেকট্রন আসবে এখানে দিতে হবে, এবং আরও একটি ইলেকট্রন যখন আসবে ঠিক এখানে দিতে হবে। এখন এমন করে যেহেতু আবার যখন তৃতীয় কক্ষপথ চলে আসবে তখন এস এর জন্য প্রথমে পরবর্তী আরো এইভাবে দুই ইলেকট্রন প্রবেশ করবো, এভাবে 3টে ইলেকট্রন, তখন এভাবে চতুর্থ ইলেকট্রনের জন্য এভাবে, পঞ্চমের জন্য এভাবে, ষষ্ঠের জন্য এভাবে। এবং ডিতে যে 5টি অরবিটাল আছে 1 2 3 4 5, এই 5টি অরবিটালের ক্ষেত্রেও প্রথমে যখন একটি ইলেকট্রন যাবে সব বিজোড় করে 1 2 3 4 5, এবং পরবর্তী ইলেকট্রনগুলো তখন আবার এখানে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বাধিক বিজোড় আকারে থাকার চেষ্টা করবে। তা সত্ত্বেও যখন আরও একটি ইলেকট্রন অতিরিক্ত চলে আসবে এবং সেখানে আর বিজোড় করা সম্ভব হবে না, তখন অবশ্যই জোড় করতে হবে। এবং প্রতিটা অরবিটালে অবশ্যই 2টির বেশি ইলেকট্রন ধরার ক্ষমতা রাখে না, কারণ ডিতে ম্যাক্সিমাম 10টি ইলেকট্রন থাকতে পারে, আর তার যদি 5টা করে থাকার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই একটাই 2টা করে দিলেই দেখো 5 × 2 অর্থাৎ 10টি ইলেকট্রন রাখার ব্যবস্থা রাখে। ঠিক পিতেও যেহেতু 6টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তাহলে একটায় যদি 2টা করে দাও তাহলে 3টা অরবিটালে 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকতে পারে। এবং এসে যেহেতু শুধু এস একটাই আছে এবং এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যেহেতু থাকতে পারে, প্রথমে একটি পরবর্তীতে আরেকটি, তাহলে 2টার বেশি দেখো দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই হুন্ডের নীতি এটাই ছিল যে ইলেকট্রন আগে বিজোড় করে থাকার চেষ্টা করবে, কারণ ইলেকট্রন এবং ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, এবং তারপরে যখন আর সম্ভব হবে না তখন আবার জোড় করে থাকার চেষ্টা করবে বা জোড় করে থাকতে বাধ্য হবে। এখন এসো আমরা পলির বর্জন নীতি সম্পর্কে আলোচনা করি। পলির বর্জন নীতি, তো পলির বর্জন নীতিতে বলা আছে যে পরমাণুতে যখন ইলেকট্রন থাকে এবং একটা ইলেকট্রনের জন্যই তো 4টি করে কোয়ান্টাম সংখ্যার দরকার পড়ে। ওই ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, কোন উপকক্ষপথে আছে, নাকি কোন উপকক্ষপথে আছে, এবং সেখান থেকে তার ঘূর্ণনের দিক কোন দিকে, এই সবগুলো ব্যাখ্যা করার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার দরকার পড়ে। তো একটা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার দরকার পড়ে, অর্থাৎ প্রতিটা ইলেকট্রনের ব্যাখ্যা করার জন্যই 4টি করে কোয়ান্টাম সংখ্যার দরকার পড়ে।
এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই মান হতে পারে না। এটাই ছিল পলির বর্জনীতি, যে একটি ইলেকট্রনের জন্য যে চারটি করে কোয়ান্টাম সংখ্যার দরকার পড়ে, এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই মান হতে পারে না। অন্ততপক্ষে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হলেও ভিন্ন হবে। অর্থাৎ ইলেকট্রনটি যদি একই কক্ষপথে একই উপকক্ষপথে অর্থাৎ একই অরবিটালেই অবস্থান করে, মনে করো 1s 2, তাহলে 1s 2, তাহলে প্রথম কক্ষপথে 1s 2 মানে দুইটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের জন্য যদি তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়, আর একটা ইলেকট্রনের জন্য তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হলেও অন্ততপক্ষে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হলেও হতে হবে। অর্থাৎ একটি ইলেকট্রনের জন্য কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না। এই কারণে যে কোনো চারটি কোয়ান্টাম সংখ্যার মান একটা ইলেকট্রনের জন্য যদি চারটি কোয়ান্টাম সংখ্যার মানই জানা থাকে, তাহলে ওই ইলেকট্রনটি কোথায় অবস্থান করে আছে তা কিন্তু খুঁজে পাওয়া যায়। লক্ষ্য করো 1s1, তাহলে এই 1s1 এর জন্য যদি চারটি কোয়ান্টাম সংখ্যা দেখি, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 1s1 এ কথার অর্থ 1 মানে প্রথম কক্ষপথ অর্থাৎ n এর মান 1 হবে, এবং এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল 0 হয় এস এর ক্ষেত্রে, এবং চৌম্বক ক্ষেত্রের উপর তার কোনো প্রভাব নেই, অর্থাৎ এস এক্স, এস ওয়াই, এস জেড এগুলো নেই, তোমরা জানো। তাহলে এম এর মানও 0 হবে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিশ্চয় ডান আবর্তী অথবা বাম আবর্তী। যদি ডান আবর্তী হয় অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরতে পারে, যদি এভাবে ঘোরে তাহলে এস এর মান আমরা প্লাস হাফ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডান আবর্তীকে আমরা প্লাস দ্বারা আর বাম দিকে আবর্তন করলে আমরা এটাকে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো, যদি এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0 এবং এস এর মান প্লাস হাফ দিয়ে দেয়, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবো এটি কোন ইলেকট্রন। এবার দেখো এন এর মান 2, এল এর মান এই 1s2 জন্য যখন করব, এন এর মান 1, এন এর মান এখন যদি 1s2 জন্য করি তাহলে দেখো এন এর মান 1ই থাকে। এবার এস, এল এর মান অবশ্যই 0। এবার এম, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানও 0। তাহলে যেহেতু এই এস অরবিটালে একটি ইলেকট্রন ডান পাকে ঘুরলে আর একটা ইলেকট্রন বাম পাকে ঘোরে, তাহলে বাম পাকে রোটেট করাকে আমরা মাইনাস হাফ দ্বারা প্রকাশ করি। তাহলে এই দেখো, একটি ইলেকট্রনের জন্য 4টি করে কোয়ান্টাম সংখ্যাই রয়েছে। এখন সাপোজ বেরিলিয়াম, তাহলে 1s2 2s2, তাহলে এখন 1s2 জন্য করা শেষ। এবার 2s2 জন্য দেখো, এই 2 অর্থাৎ n এর মান 2, s অর্থাৎ 0, m দেখো 0। এবার এস কি হবে বলো তো? প্রথমে এই বেরিলিয়ামে যখন 2s ইলেকট্রন, এসে যে দুইটি ইলেকট্রন, প্রথমে তো দুইটি ইলেকট্রন যায়নি, প্রথমে একটি ইলেকট্রন হয়েছে, তো একটি ইলেকট্রনের জন্য বলো প্লাস হাফ। পরবর্তীতে যখন আরও একটি ইলেকট্রন গিয়েছে তখন এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0 এবং তখন হবে কি বলো মাইনাস হাফ। যখন ব্রোন হবে তাহলে বি, 1s2 2s2 2p1। দেখো এই পর্যন্ত ঠিক আছে। 2p1 এর জন্য 2, এল এর মান 1 তোমরা জানো পি অরবিটাল হলে। এবার এম এর কোনটি হবে? পি অরবিটালের জন্য তো এম এর কতটা মান আছে? 0 +1 এবং -1, গত ক্লাসে শেখানো হয়েছে। এবার দেখো, যখন পিতে একটি ইলেকট্রন হবে তখন -1 হবে, তাহলে এম এর মান হবে -1, এবং যখন যেহেতু পিতে একটি ইলেকট্রন আছে তাহলে এস এর মান হবে +½ কার্বন 1s2 2s2 2p2, তার মানে তখনও দ্বিতীয় কক্ষপথ, এল এর মান 1। এবার এম এর মান দেখো, যখনই আর একটি ইলেকট্রন বাড়বে তখন এম এর মান হয়ে যাবে 0 এবং এটাও হবে +½
এবং যখন আরও একটি ইলেকট্রন বাড়বে তখন এন এর মান সেই 2ই থাকবে, যেহেতু দ্বিতীয় কক্ষপথে আছে। এল এর মান যেহেতু পি অরবিটাল, কারণ 2p3, তো 2p3 মানে এখানে এল এর মান 1 হবে পি অরবিটালের জন্য। এবার দেখো এম এর মান কি হবে বলো, +1, এবং এস এর মান কি হবে কি বলো, +12। এখন পিতে যখন 4টি ইলেকট্রন থাকবে p4, তখন দেখো আবারও এই এন এবং এল সেম আছে, 2 1। এবার দেখো যেহেতু 3টা ইলেকট্রন যখন প্রবেশ করাইছি, প্রথম ক্ষেত্রে -1, তারপরে 2টার জন্য 0, 3টার জন্য +1 এবং 4টার জন্য তাহলে আবার দেখো -1 হবে। তাহলে দেখো এই প্রথম ইলেকট্রন এবং এই চতুর্থ ইলেকট্রনের জন্য 2 2 1 1 -1 -1 মিললেও দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু অবশ্যই এবার মাইনাস হবে, কারণ প্রথম 3টা প্লাস হাফ, পরবর্তী 3টা মাইনাস হাফ। তাহলে এভাবে যদি করতে থাকো কখনোই কিন্তু একটি ইলেকট্রনের জন্য যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই অন্য কারোর মানের সাথে মিলবে না। এখন দেখো পঞ্চম ইলেকট্রনটির জন্য এন এর মান 2 হবে, এল এর মান 0 হবে, এল এর মান 1 হবে, তাহলে 2 1 কিন্তু মিলে আসে। এবং যেহেতু পঞ্চম ইলেকট্রনের জন্য এম এর মান 0, এটাও মিলে গেছে, কিন্তু দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা মিলা অসম্ভব, কারণ আগেরগুলো ছিল +1, এখন হয়ে গেল দেখো -1। পরবর্তী যখন p6 হবে তখন কিন্তু এই +1 চলে আসবে এম এর মান, এটা হবে 2, এটা 1, এটা হবে কি বলো, এটা 0 ছিল, এটা হবে +1। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো -12। তাহলে কি বুঝতে পারলে যে একটি ইলেকট্রনের জন্য সে যে কক্ষপথেই হোক না কেন কখনোই 4টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হতে পারে না, কারণ এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান দ্বারাই তো ওই ইলেকট্রনটির অবস্থান আমরা জানতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই শেষ। তোমরা ভালো থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।